তুমি আমাকে ভালোবাসো বলরাম, সেটা কেন আগে আমাকে বলনি? এমনটাই বলছে নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় পিকু তটিনীর সাজগোজের জিনিসপত্র নিয়ে সাজতে থাকে। ঠিক তখনই দেখা যাবে চলে এসেছে পরশুরাম। পরশুরাম এসে বলতে থাকে, এ কি পিকু, কি করছিস? আর তখন বলে লিপস্টিক। এরপর বলে মাম্মির মেকআপ, আর মাম্মি না মারবে। আর তখন বলে পা পা একটা দিন সাজি না, মাম্মি তো সব সময় সাজে। মাম্মি মাস্কারা দেয়, আইলাইনার দেয়, আরো কত কিছু দেয়। আর আমার বেলা আমি সাজতে গেলেই কিন্তু বলে যে উল্টো দিকে কিন্তু তোমার ম্যাম থাক থাক পা সবসময় মাম্মি আমাকে ভয় দেখিয়ে রাখে, আজকে একটু সাজি না প্লিজ। আর তখনই দেখা যাবে পিক মানে লাড্ডু এসে বলতে থাকে, তো তোকে সাজলে মোটেও ভালো লাগে না। তখন বলে, এই তুই চুপ কর তো। আর এদিকে তখনই সত্যজিৎ মুখার্জি আসে। এরপর দেখা যাবে যে সে এসে বলতে থাকে পরশুরামকে যে থ্যাংক ইউ বাবা, তুমি যেভাবে নিজে দাঁড়িয়ে থেকে পুরো বিয়েটা, আমি তোমার কাছে হাত জোর করি, সত্যি সত্যি তোমার কাছে আমি কৃতজ্ঞ। এই কথা বলে হাতটা ধরে জোর করে ক্ষমা চাইতে থাকে। আর তখন বলে, জানো তো বাবা, নন্দিনীর তো একটা অতীত আছে, তার জন্য ভয় পাচ্ছিলাম। বড্ড চিন্তা ছিল ওর জন্য। তুমি যেভাবে সবকিছু সামলেছো, তুমি আমার মেয়ে দুজনে মিলে এই বিয়েটাকে সুন্দর করে দিয়েছো। সত্যি তুমি আমার বাড়ির ছেলের কাজ করেছো। থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। আর তখন বলে, যাকে এবার কিন্তু তোমাকে আমার ব্যবসাটাও সামলাতে হবে। আর কিছু চাই না আমি। দেখো বাবা, আমার তো কোনো পুত্র সন্তান নেই, তুমি আমার সবকিছু, তাই তোমার কাছে আমি এতটুকু বর্ষা নিশ্চয়ই পেতে পারি। আর তখনই পরশুরাম বলে, দেখুন আপনার মেয়ের বিয়ের দায়িত্বটা অনেক বেশি সহজ আমার কাছে, কিন্তু এই যে চেহারে বসে আপনার কোম্পানিটা চালানো, এটা আমার জন্য অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তখন সত্যজিৎ বলে, কেন বাবা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? আর তখন বলছে যে সমস্যা তো হচ্ছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি ম্যানেজ করে নিব। আমার শুধু একটাই মনে হয় যে যে খাতা কলমে এই ব্যবসার দায়িত্বটা আমাকে বোধহয় দেওয়াটা ঠিক হয়নি। সত্যজিৎ বলে, কেন বলো তো, কি হয়েছে? কিছু হয়েছে? তখন বলে, কি হয়েছে মানে, আসলে আমরা নম্র ভদ্র মিডল ক্লাস, আমরা জামা পরি, প্যান্ট পরি, এরপর এরপর লুঙ্গি পরে রাস্তায় বেরিয়ে যাই। আর তখন লাড্ডু বলে, বগলে একটা ছাতা নিয়ে বেরিয়ে যাই। তখন বলে, হ্যাঁ একদম ঠিক ঠিক ঠিক, বগলে ছাতা থাকে আর সেই ছাতা দিয়ে আমি দোকানে যাই। আমার জীবনটা অনেকটাই অন্যরকম। আর আপনাদের ক্লাসটা জাস্ট উপরে, দামি দামি স্যুট বুট, ব্যাসলাইট, এরপর সমস্ত কিছুই দামি 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 গাড়ি, অটোতে করে যাতায়াত করি। এরপর গাড়ি দিয়ে আমরা যখন তখন যেখানে যাই, লোকাল বাসে করে যাই। আর আপনাদের বিষয়টাই অন্যরকম। মনে হচ্ছে কি জানেন তো, মনে হচ্ছে যে দুটো মানুষ, আলাদা মানুষ, একজন যেন অন্য গ্রহে। তখন সত্যজিৎ বলতে থাকে যে একটু খাপ খাইয়ে নাও বাবা, একটু সবকিছু ম্যানেজ করে নাও। দেখো সত্যি কথা বলতে কি, যে এই যে এত সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা, সবটা তো ফাইনালি তোমারই হবে। আর তখন বলে যে আমি, সবকিছু তোমারই হবে আমি বলছি তো। আর তখনই দেখা যাবে যে পিকু বলছে, পা তুমি খুব রিস্ক, তাই না? আর তখন বল পিকু। এরপর দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, চুপ করাচ্ছ কেন, ওরা তো ঠিক কথাই বলছে। এরপর দেখা যায় পিকু বলে, হ্যাঁ তুমি তো খুব রিস্ক, সেটাই তো বলছিল। তখন পরশুরাম বলে, কে বলছিল? এরপর বলে, আয়ুষী মাসি। আয়ুষী মাসি বলছিল যে তুমি খুব রিস্ক। আর তখন বলে, তোমার নাকি অনেক টাকা। আচ্ছা পাপা, মিলিয়ন মিলিয়ন, তাহলে ওগুলো কি পাপা? আর তখন লাড্ডু বলে, কেন তোকে শিখাইনি? মিলিয়ন হচ্ছে অনেক টাকা, মানে কটা জিরো বসাবি ওয়ানের পিছনে, সেটা আমি বলছি। আর তখন দেখা যায় পরশুরাম বলে, লাড্ডু তুমি এসব কাউন্ট বলবে না। সত্যজিৎ বলে, আরে করুক না করুক না, ওরা একটু জীবনে ভালোভাবে থাকুক না। আর তখন বলে, দেখো পিকুর বিয়েটা আমি দেখে যেতে পারবো কিনা জানি না, কিন্তু ওকে একদম প্রিন্সেসের মতো করে রাখবে, বুঝতে পারলে তো? সবকিছু দিয়ে ভরে রাখবে। আর আমার নাতনি নাতি ওকে প্রিন্স বানাবে, একদম প্রিন্স। ওরা যা চাইবে সবকিছু ওদেরকে দিবে, ওদের জীবনে যেন না পাওয়ার কিছুই থাকে না। তখন লাড্ডু বলে, আমরা সব পাই, সব পাই দাদু। আর তখন বলে পিকু যে পা আমাদের সবকিছু দেয়, সবকিছু। তখন বলে, হ্যাঁ, সকালে উঠে ব্রেকফাস্ট বানায়, এরপর রুটি থাকে বা কোনো নুডলস থাকে। আর তখন বলে এর সাথে সবজিও থাকে, দারুণ খেতে হয়। আর মাম্মি আমাদের দুজনের জন্য স্কুলের ব্রেকফাস্ট বানায়, সেটাও অনেক ভালো হয়, খাবারটা অনেক ভালো হয়। কখনো কখনো আলুর পরোটা বানিয়ে দেয়। এরপর এরপর অনেক কিছুই বানায়, মাটন বানায়, আর মাটনটা খেতে আমি খুব বেশি ভালোবাসি।
তখন লাড্ডুর কথা শুনে খুশি হয় সত্যজিৎ তখন বলে, ঠিক আছে, এখন থেকে তোমরা রোজ মাটন খাবে। আমরা বাড়িতে বলে দিচ্ছি যে তোমাদের জন্য রোজ মাটন বানানো হবে। আর তখন এই কথা শুনে খুশি হয়ে যায় লাড্ডু পিকু। তারপর দেখা যাবে যে পরশুরাম বলছে, না এগুলো শিখাবেন না এগুলো। আর এগুলো মানুষকে অপছন্দ করতে শেখায়, মানুষকে অবহেলা করতে শেখায়। আমি চাই না ওরা এটা করুক। অর্থ অনেক অনর্থের কারণ হয়ে দাঁড়ায়, জানেন তো। তাই প্লিজ ওদেরকে আমার মতন করে মানুষ করতে দিন। আর আপনি অনুরোধ করছেন, আমি ব্যবসাটা সামলে নিব। এদিকে বলরাম চলে আসে। বলরাম এসে তখন বলতে থাকে, আপনাকে বাইরে ডাকছে। আর তখন বলে, বিদায় হচ্ছে তো? এরপর বলে, হ্যাঁ যাচ্ছি আমি। কি হলো, তুমি যাবে না? চলো। আর তখন বলছে, আমি, হ্যাঁ, আসলে আমি এসব কান্নাকাটির মধ্যে থাকতে পারি না। বলছি কি, আপনি যান, আপনার ওখানে প্রয়োজন আছে। মেয়েকে আশীর্বাদ করে মেয়েকে বিদায় দিন। আর তখনই দেখা যাবে যে তটিনী ছোট বোন আসে আর বলে, জেঠু চলো। এরপর সত্যজিৎ সেখান থেকে চলে যায়। তারপর বলে, কি হয়েছে, কান্না করছো কেন? এরপর বলে, বর্দি ভাই চলে যাচ্ছে, কান্না করব না? আর এদিকে দেখা যাবে যে বলরাম পরশুরামকে বলছে যে মস্ত বড় একটা ভুল হয়ে গেল। তখন বলে, কি ভুল হয়েছে? এরপর বলে, নন্দিনীকে যেখানে বিয়ে দিলি আর বিয়ে দেওয়া হলো সেটা ঠিক জায়গা নয়। আর তখন বলে, মানে কি বলতে চাচ্ছিস তুই? এরপর বলে, তুই জানতিস না? এরপর বলে, কি? তখন বলে, জানতিস না ওই যে কর্ণ চ্যাটার্জি, গৌরব চৌধুরী, গগন চৌধুরী এই বিয়েটা কেন মানে দিয়ে নিয়েছে? নন্দিনীর ওখান থেকে উঠে যাওয়া উচিত ছিল। এই বিয়েটাই একটা একটা মানে ছক, ওদের ছক একটা। আর তখন বলে, এই বিয়েটা দেওয়াটা একদমই ঠিক হয়নি, এই বিয়েটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। তোর তো দায়িত্ব ছিল পরশুরাম, তোর তো দায়িত্ব ছিল। আর আমি আমি তো চাই না যে নন্দিনী অসুখী হোক, কারণ নন্দিনীকে আমি। আর তখনই অবাক হয়ে যায়। এরপর পরশুরাম বলে, বলরাম তখন বলে, হ্যাঁ ঠিকই বলছি মাই ডিয়ার। আর তখন বলতে থাকে যে তুই দায়ী হবি যদি নন্দিনী অসুখী হয়। আর তখন বলতে থাকে যে আই এম শিওর যে ওই ও সুখী হবে, কিন্তু গৌরব চ্যাটার্জির সঙ্গে নয়, এই বিয়েটার সাথে নয়। এটা একটা প্রয়োজনীয় বিয়ে। যে চালটা, এই চালটা দেওয়া হয়েছে, এটা একটা শকুনের চাল। এই চালটা অনেকটাই মারাত্মক। আর তখন পরশুরাম বলে, আর কি বলছিস, কি আজে বাজে কথা বলছিস? তখন বলরাম রেগে যায়। রেগে গিয়ে বলে, আর আমি ঠিক বলছি, একদম ঠিক বলছি। বলরাম পরশুরামকে বলছে, তুই নিজেও জানিস না, তুই চাইলে এই বিয়েটা আটকাতে পারতিস, সবকিছু বদলে দিতে পারতিস পরশুরাম। এই বিয়েটা তোর দেওয়া একদমই ঠিক হয়নি। তখন পরশুরাম কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর বলরাম বলতে থাকে যে আমি তো একজন বাইরের লোক, তার জন্য আমি কিছুই বলতে পারি না, কিন্তু আমি আমি তো ওকে শ্রদ্ধা করি। আর তখন বলতে থাকে যে যে এই কয়দিনে আমি খুব ভালো করে এই পরিবারটাকে চিনে ফেলেছি। ওই নন্দিনী কিছুতেই সুখী হবে না, কিছুতেই না। তখন সেখানে আয়ুষী চলে আসে। আয়ুষী এসে বলতে থাকে, বাবা, বের হবার সময় এরকম কথা বলছো? আর এরকম কথা বলছেন কেন? আর তখন বলে, মেয়ের এখনো বিদায় হয়নি, আর সে যাতে অসুখী হয় সেই কামনাই করছেন। তখন বলরাম বলতে থাকে, সেই কামনা আমি করিনি, সেটা তুমি খুব ভালো করেই জানো আয়ুষী। তখন বলে, কি জানি বাবা, প্রেমে পড়েছেন, সেটা তো বুঝতেই পারছি, তাই না? এই বলে হাসতে থাকে। আর তখন বলতে থাকে, আসলে প্রেমে পড়লে না মানুষ এভাবেই কথাবার্তা বলে। আর তখন বলছে, বর্দি ভাই সুখী হবে, নিশ্চয়ই সুখী হবে, হবেই হবে, আমি আপনাকে এটা বলে দিলাম। আর তখন বলছে, বর্দি ভাই তো এর থেকে ভালো পাত্র পেতই না, কারণ ওর তো সেই যোগ্যতাটাই ছিল না। আর তখন বলরাম বলে, শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। তখন পরশুরাম অবাক হয়ে যায়। এরপর বলতে থাকে যে একটা কথাও বলবেন না নন্দিনীকে নিয়ে। আর তখন বলে, অনেক ভালো পাত্র পাওয়ার যোগ্যতা আছে। তখন বলে, আমি কি তাহলে ভুল বললাম নাকি? এরপর বলতে থাকে যে নিজেকে আয়নার সামনে দাঁড় করান, ঠিক আছে? নন্দিনী মুখার্জি, সত্যজিৎ মুখার্জির মেয়ে। আর আপনি আপনি কি, হ্যাঁ, চাল নেই চলো নেই, কোথা থেকে এসেছেন? সাধারণ তো এরকম না, চাঁদের দিকে সবাই হাত বাড়ায়, কিন্তু চাঁদ অব্দি হাত পৌঁছায় না। আর তখন বলতে থাকে, কেমন মাথায় যেন এটা থাকে। এই বলে সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, চাঁদ একদিন মাটিতে নেমে আসবে, আর এই হাতেই পড়বে চ্যালেঞ্জ। এ কথা বলে আয়ুষীর সাথে চ্যালেঞ্জ লাগে। আর তখন আয়ুষীও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জির সাথে কথা বলতে থাকে। আর বলতে থাকে যে আমাদের তো অনেক বিপদে ফেলা হচ্ছে, ওই পরশুরাম কিছু একটা করছে, তাই আমাদেরকে এভাবে বসে থাকলে চলবে না, কিছু একটা করো।
কিছু একটা করো বিজিত লাহিড়ী। এদিকে বলরামকে পরশুরাম জিজ্ঞেস করছে যে তুই নন্দিনী মুখার্জিকে ভালোবাসিস? আর তখন বলে হ্যাঁ বাসি, এই বলে চোখ দিয়ে জল পড়তে থাকে আর বলতে থাকে অনেক ভালোবাসি, এই বলে চলে যায়। আর তখন লাড্ডু পিকু বলতে থাকে যে পা খুব ভালোবাসি, এইসব কি বলে গেল বলরাম আঙ্কেল? তখন বলে কিচ্ছু না, কিচ্ছু না বাবা, কিচ্ছু না। এরপর পিকু বলতে থাকে একেই লাভ বলে, যেমন পা মাম্মিকে ভালোবাসে লাভ করে, তেমন বলরাম আঙ্কেলও বড় মাসিকে লাভ করে। কিন্তু বিয়েটা তাহলে তার সাথে হলো না কেন? বলরাম আঙ্কেলের সাথে বিয়েটা কেন বড় মাসির হলো না? আর তখন বলতে থাকে তোমরা সেসব বুঝবে না, ওই যে কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তার জন্যই হয়নি। অন্যদিকে কর্ণ বলতে থাকে যে আমাদেরকে নাকের দড়িতে কিন্তু ঝোলাবে, ঠিক আছে বুঝেছো? ওই পরশুরামের সমস্ত কিছুর দিকে নজর রাখো। শোনো, যে ডিলটা আমি ফেলেছিলাম সেই ডিলটা যদি বলরাম মানে আমাকেই পরশুরাম আমাকেই যদি বিধিয়ে দেয় না উল্টো দিকেই, তাহলে কিন্তু এমন ডাউট হচ্ছে যে আমরা আমরা ভাবছি যে আমরা খেলছি, আমরাই আসল খেলোয়াড়, কিন্তু পরে দেখবো যে আসলে বন্দুকটা কিন্তু পরশুরামের হাতেই। আর তখনই বিজিত বলতে থাকে আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না, কিচ্ছু না। তখন বলে কিচ্ছু হবে না মানে? শোনো, অফিসে কিন্তু অনেক কিছু হয়েছে, ওকে রেফ করা হয়েছিল আর সেখানে কিন্তু তটিনীও পৌঁছে গেছে, বুঝতে পারছো তো খেলাটা কিভাবে খেলছে? আর তখন বলতে থাকে তটিনী, পরশুরাম, সত্যজিৎ মুখার্জি। আর তখন বলতে থাকে যে দাঁড়াও, সত্যজিৎ মুখার্জি কি এই খেলাটার সাথে? আর তখন বলে না না না, উনি তো একজন নিরীহ বাবা, তাই উনি একদম এখন পুরোপুরি ভেঙে পড়েছে যে মানে পরশুরামের শ্বশুর মশাই কিন্তু পরশুরামের বাবা হতে চলেছে, হতে চাইছে। আর তখন বিজিত লাহিড়ী বলতে থাকে ঠিক তাই, ঠিক তাই, ওই পরশুরামকে পরশুরামকে খাঁচা বানিয়ে রেখেছে, কিন্তু আসল খেলাটা তো আমাদের হাতেই। যাই হোক, আপনি ভাববেন না, একদম ভাববেন না এখন আমাদের হাতে। আপনি ভাববেন না যে চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই আসল চাবিকাঠি রয়েছে। তখন বলে মানে? এরপর বলে ইয়েস, এখন এই এই যে ওই পাশের রুমে কান্নাকাটি হচ্ছে, এরপর তো মেয়ে চলে যাবে শ্বশুর বাড়িতে, আর ওই বাড়িতে নন্দিনী মুখার্জি যখন যাবে তখনই তো হবে আসল খেলাটা। তখনই বলরাম সেখানে এসেছে, বলরাম এসেই তখন সবটা শুনতে পায় আর বলে নন্দিনী মুখার্জি শ্বশুর বাড়িতে গেলে আসল খেলাটা হবে, মানেটা কি? কি করতে চাইছিস তোরা? তখন বলে "এই, আপনি একদম কথা বলবেন না"। এরপর বলরাম ফোনটা নিয়ে নেয় আর বলে আমার ফোনটা দিন, দিন, না হলে কিন্তু আমি এক্ষুনি চিৎকার করব, ফোনটা দিন। আর তখনই ফোনটা দিয়ে দেয়। এরপর বলে বলরাম দেব, আপনি কিন্তু ভুলে যাবেন না আমি কিন্তু খুব ডেঞ্জারাস, আমার সঙ্গে এরকমটা করবেন না, নিজের লিমিটের মধ্যে থাকুন, বুঝতে পারলেন তো? নিজের লিমিট। এই কথা বললে তখন আর কিছু বলতে পারেন। অন্যদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলে কে কথা বলছে, কে কে কথা বলছে? বলরাম দেব মনে হলো। আর তখনই সেখানে কাবির চ্যাটার্জি চলে আসে। কাবির এসে বলতে থাকে ড্যাড কি হয়েছে? আর তখন বলে যে কাবির কি হয়েছে, অনেক কিছু হয়েছে কাবির। আর তখন সবটা খুলে বলে। এরপর বলে কিছুতেই মেলাতে পারছি না। অন্যদিকে দেখা যাবে যে পরশুরামের বাড়িতে চলে যায় যে কিছু খোঁজার জন্য, যে সেখানে কি পরশুরাম কিছু করে রেখেছে কিনা। এর জন্য বাড়িতে গিয়ে একদম পুরো তোলপাড় করতে থাকে। তখন বলে এই তোমরা ভালো করে ফাইলগুলো খোঁজো, সমস্ত ফাইল খোঁজো, খুব ভালো করে খোঁজো। আর তখনই অবাক হয়ে যায় এদিকে মায়া। মায়া সবটা ভিডিও রেকর্ড করতে থাকে, ভিডিও রেকর্ড করে পরশুরামকে পাঠিয়ে দেয়। পরশুরাম তো সেই ভিডিওটা দেখে খুব রেগে যায়, রেগে গিয়ে সাথে সাথেই কর্ণ চ্যাটার্জিকে ফোন করে। এদিকে কাবিরও খুঁজতে থাকে ফাইলগুলো, সমস্ত ফাইলগুলো চেক করতে থাকে যে কিছু পায় কিনা, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না, কারণ মায়া তো সেখানে আগে থেকেই আছে। মায়া সবটা ভিডিও করে তো পাঠিয়ে দেয়। আর এদিকে কর্ণকে ফোন করে তখন পরশুরাম। পরশুরাম তখন বলে কি আমি তো আপনাকে ইন্টারন্যাশনাল মানে খেলোয়াড় ভেবেছিলাম, এখন তো দেখছি আপনি সিসকে চোর। আর তখন এই কথা শুনেই কর্ণ চ্যাটার্জির মাথায় রক্ত চেপে যায়, অবাক হয়ে যায় আর বলে কি বলছো কি তুমি? তখন বলে একদম ঠিক কথাই বলছি। তো বন্ধুরা, এবার যদি নন্দিনী বলরামকে এসে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তোমাদের ঠিক দেখতে কেমন লাগবে? কমেন্টস